হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি অনেক খুশি। আজকে বেলারুশে আমার 23তম দিন। তো 23তম দিনে এসে আমি আজকে বেলারুশের টিআরসি কার্ড হাতে পেয়েছি। তো সেই খুশিতেই আজকে আমি একটা ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে। তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হলো আমার সফলতা ব্যর্থতার গল্প, যেটা আপনাদেরকে জানানো উচিত। আমার বেলারুশে আসা নিয়ে দীর্ঘ একটা 14 মাসের একটা জার্নি ছিল। এখানে আমি তিনবার ফ্লাই করেছি। তৃতীয়বার এসে সাকসেস হয়েছি, তো বাকি 2বার ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার ঘটনা আপনাদেরকে শেয়ার করব এবং সফলতাও শেয়ার করব। আমি যখন ফার্স্ট এখানে আসি, তো যাই হোক, মূল ঘটনায় আসি। আমি এক বড় ভাই, আমার আমি যখন স্টুডেন্ট ছিলাম, তিনি আমার রুমমেট ছিল। 2014 সালের কথা, মিলন ভাই। তো ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, এখনো আছে। তো ভাইয়ের মাধ্যমে জানতে পারি যে বেলারুশে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ হবে, সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে দীর্ঘ 9 বছর সার্ভিস করেছি, বিজনেস করেছি। কিন্তু আফটার অল বাংলাদেশের পরিস্থিতি মোতাবেক কম্পিটিশনের মার্কেটে আমি খুব একটা ভালো সফলতা অর্জন করতে পারিনি, যার কারণে এই ভ্যাকান্সিটা সুযোগ এসেছে। এই ভ্যাকান্সিটা যাতে কাজে লাগানো যায়, সেটার জন্য আমি এই দীর্ঘ মাস আমি অপেক্ষা করেছি, কাজে লাগাইছি। এবং এই দীর্ঘ 14 মাসে আমার সাথে কাকতালীয় কিছু ঘটনা ঘটে গেছে, যেটা আপনাদেরকে শেয়ার করা আমার অত্যন্ত জরুরি আমি মনে করি। কারণ আমার যে ভুলগুলো ছিল, এই ভুলগুলো থেকে হয়তোবা আপনারা শিক্ষা নিতে পারবেন। কারণ বিদেশে যারা আসেন, তারা নগদ টাকা নিয়ে কেউ বসে থাকেন না। কোনো না কোনো ঋণ, কোনো না কোনোভাবে টাকা ম্যানেজ করে, ধার দেনা করে তারপরে বিদেশে আসেন। কারণ আমি নিজের বাস্তব প্রমাণ আমি নিজেই। তো এত কষ্টের টাকা ম্যানেজ করে আসার পরেও যদি অনেকেই প্রতারিত হয়, অনেকেই স্ক্যামের শিকার হয়, এটা যাতে না হয় সেই কারণেই মূলত এই ভিডিওটা তৈরি করা। যাই হোক, বেলারুশে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলি, আমি যখন এই ভ্যাকান্সিটা অ্যাকসেপ্ট করার জন্য আমি ভাইকে রিকোয়েস্ট করি, উনি আমাকে ইন্টারভিউর জন্য নিয়ে যান এক বড় ভাইয়ের কাছে। মূলত তিনিই হলেন প্রধান, এবং সেইখান থেকেই তার সাথে সম্পর্ক, এবং সেই সম্পর্কটা এখন অনেক বেশি গভীর। তো তিনি হলেন জুবাইর ভাই। তো জুবাইর ভাইয়ের মাধ্যমে ওনার অফিসে আমাকে নিয়ে যান মিলন ভাই। নিয়ে যাওয়ার পরে আমার একটা ইন্টারভিউ হয়। প্রথমে উনি খুব একটা আমাকে অ্যাকসেপ্ট করে না। তারপরে ডে বাই ডে আরও কয়েকটা বার ওনার সাথে সাক্ষাৎ হয় এবং আমার ইন্টারভিউ হয়। এরপরে ওনারা আমার সব ধরনের এক্সপিরিয়েন্স যাচাই বাছাই করে তখন ওনাদের মনে হলো যে না, আমি এই প্রজেক্টের জন্য এলিজেবল। দেন ওনারা আমার কাছ থেকে পাসপোর্ট নিল এবং আমার সব ডকুমেন্ট এভরিথিং ওনারা নিল। নেওয়ার পরে ওনারা প্রসেস শুরু করলো। প্রথম অবস্থাতেই একটা ধাক্কা আমরা খাই, সেটা হলো আমি বেলারুশে মিংস রিজনাল হসপিটাল, একটা গভর্নমেন্ট একটা বড় একটা প্রজেক্টে নিয়ার অ্যাবাউট 1,20,000 স্কোয়ার ফিট এক একটা ফ্লোর। তো আপনারা হয়তো বা যারা বিল্ডিং কনস্ট্রাকশনের সম্বন্ধে ধারণা আছে, তারা হয়তো বুঝতে পারতেছেন যে এটা কত বড় একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে হলে অবশ্যই একটা যোগ্যতা, একটা না বা খুব ভালো একটা যোগ্যতা নিয়ে আসতে হবে, এটা খুব স্বাভাবিক। তো তারা সেই রিকোয়ারমেন্ট থেকে প্রসেস শুরু করলো। তো প্রথমে একটা ধাক্কা খেলাম যে প্রথমে নিয়ম ছিল যে বেলারুশে লোক আসতে হলে বা কোনো ভ্যাকান্সি নিয়ে আসতে হলে যারা এখানে স্কিল পেশায় আসবেন তাদের একটা কোম্পানি থেকে ইনভাইটেশন হবে, গভর্নমেন্টের স্বীকৃত একটা ইনভাইটেশন আসবে। সেই ইনভাইটেশনটা এম্বাসিতে যাবে। আমাদের দেশে তো বেলারুশের এম্বাসি নাই, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।
তাই ইন্ডিয়াতে আমাদের ডকুমেন্ট এবং ইনভাইটেশন সবকিছু এটা কুরিয়ারের মাধ্যমে পাঠানো হলো, কিন্তু ইন্ডিয়ার এম্বাসি, বেলারুশ এম্বাসি আমাদের ডকুমেন্ট সব রিফিউজ করলো, আমাদের ভিসা দিল না। তারা জানাই দিল স্পষ্টভাবে মেইলে যে এখন যদি ভিসা নিতে হয় তাহলে সশরীরে এসে প্রেজেন্ট থেকে তারপরে ভিসা নিতে হবে। তো ওই মুহূর্তে বাংলাদেশের খুব ক্রাইসিস টাইম যাচ্ছিল। বাংলাদেশ সরকার শেখ হাসিনার পতন হওয়ার পরে ইন্ডিয়ার কোনো ভিসা হচ্ছিল না, আমরা ইন্ডিয়ায় কোনোভাবে ঢুকতে পারি নাই। আমরা এর পাসপোর্ট এবং ইসের জন্য ইন্ডিয়ার ভিসা জমা দিলাম, কিন্তু তাও আমাদের ভিসা হলো না, আমাদের পাসপোর্ট ব্ল্যাঙ্ক ফেরত আসলো। তো সেই দুঃখের জায়গা থেকে এখানে একটা প্রথমত অবস্থায় একটা ধাক্কা খাই। এরপরে বেলারুশ সরকার একটু নিয়মটা সহজ করলো যে যে দেশে এম্বাসি নাই তারা অনারেবল ভিসা নিয়ে বেলারুশে আসতে পারবে। সেক্ষেত্রে প্রসেস হলো আমাদের ডকুমেন্টেশন এগুলো সাবমিট করতে হবে এবং ইনভাইটেশন নিয়ে ফ্লাই করে আসলে এয়ারপোর্ট থেকে আমাদের পাসপোর্টে স্টিকার করে দিবে, ভিসা স্টিকার করে দিলে আমরা তারপরে ইমিগ্রেশন পার হয়ে বেলারুশে ঢুকবো। সিস্টেম হলো এটা। তো তারপরে কি করলো, দীর্ঘদিন অপেক্ষা করার পরে, এরকম করতে করতে প্রায় 7-8 মাস চলে গেল। দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমাদের সেকেন্ড ইনভাইটেশন আসলো। এই মানে যখন একটু মানে নিয়মটা সহজ হয়ে গেল, ইনভাইটেশন আসলো। ইনভাইটেশন আসার পরে তো এর আগে একটু বলে নেই, ইন্ডিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা চেষ্টা করেছিলাম ভিয়েতনাম এবং অন্যান্য দেশ থেকে এম্বাসি ফেস করে আসা যায় কিনা, কিন্তু তাও অনেক জটিল প্রসেস হয়ে যাচ্ছিল। ভিয়েতনাম যেতে হলে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হবে, ওইখান থেকে আবার এম্বাসি ফেস করে তারপরে আসতে, অনেক জটিল প্রসেস, অনেক টাকা পয়সার বিষয় ছিল। আমরা সেই দিকেও আগাইলাম না। তারপরে যখন বেলারুশ সরকার নিয়মটা সহজ করে দিল, তো আমরা কি করলাম, তারপরে ওই ইনভাইটেশনের উপরে আমরা ফ্লাই করে আসলাম। আসার পরে দুবাই পর্যন্ত আমরা ট্রানজিটে, ওখানে দুবাইতে আমরা ফ্লাই করেছি, ট্রানজিট দুবাইতে ছিল। দুবাইতে এসে আমাদেরকে ওখানে একটা ইমিগ্রেশন আছে, মিনি ইমিগ্রেশন, বেলারুশে ফ্লাইট ওঠার আগে। তো আমাদেরকে ফ্লাইট ছাড়া ঠিক 20 মিনিট আগে আমাদেরকে গেটে সিরিয়ালের জন্য আমরা দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমাদের ডকুমেন্ট সবকিছু ওখানে জমা দিলাম। জমা দেওয়ার পরে আমাদের বেসিক কিছু প্রশ্ন করলো, উত্তর দিলাম। এখন তারপরে লাস্ট জিজ্ঞেস করছে আপনাদের কাছে কত ডলার আছে। আমরা তখন $700 করে পার পার্সন নিয়ে গেছিলাম, আমরা 3 জন ফ্লাই করেছিলাম। তো ওই 3 জনের সাথে আমাদের ডলার ছিল মাত্র 700 করে। তো আমাকে বললো যে আপনার মিনিমাম $1000 লাগবে। তো তারপরে আমি এটা আমার ভাইয়াকে জানাইলাম, ভাইয়া বললে এরকম নিয়ম নাই। আমার বসকে জানাইলাম বেলারুশের, সে বলছে যে না, এরকম কোনো নিয়ম নাই। এটার পরে আমি তো একটু রাগারাগি করলাম যে এটা বেলারুশ সরকারের নিয়ম নাই, কেন আপনি আমাকে দিবেন না যেতে। তো একটু রাগারাগি করার পরে তারাও খুব একটু রাগান্বিত হয়ে গেল। আপনারা আমাকে আমাদের 3 জনকেই দুবাই থেকে রিটার্ন করে দিল। তো এটা আসলে আমার জুবাইর ভাইয়েরও জানা ছিল না, এটা তারপরে আমার বসেরও জানা ছিল না যে বেলারুশে মানে অনারেবল ভিসা নিতে হলে $1000 মিনিমাম সাথে নিয়ে আসতে হবে। তো যার কারণে আমরা ওই প্রথমবারেই দুবাই থেকে আসতে অনেক কষ্ট করে, মানে কষ্ট নিয়ে সারাদিন মানে না খেয়ে এই ট্রানজিটে দীর্ঘ টাইম অপেক্ষা করতে হয়। সবকিছু মিলিয়ে আর আসা হলো না। ওখান থেকে রিটার্ন করার পরে খুব কষ্ট নিয়ে বাংলাদেশে ফিরে গেছে। বাংলাদেশে ফিরে যাওয়ার পরে ভাইকে সবকিছু ঘটনা বললাম। তো জুবাইর ভাইয়া যথেষ্ট সাহস দিল যে অনেক টেনশন করো না, আমি আছি, তোমরা ভয় পেও না, $1000 বিষয় তো আমরা দেখবো। তারপরে ভাই আবার কি করলো, $1000 সাথে দিয়ে আমাকে প্রথম একাই পাঠাইলো। উনি 3 জনই পাঠাইতে চাইছে, কিন্তু আমি বললাম না ভাই, একজন পাঠান আগে, আমি যদি সুন্দর করে চলে যাই বাকি তারপর সবাই পাঠাইন। ঠিক আছে তাহলে তোমার কথাই রইলো। আমাকে পাঠাইলো, আমি দুবাইতে আসলাম। এবার $1000 শো করছি, কোনো প্রশ্ন করে না, সুন্দরভাবে আমি ট্রানজিট থেকে বেলারুশ পর্যন্ত আসলাম। বেলারুশে আসার পরে আমাকে বললো যে আমি এখানে কনসুলেট অফিস আছে, ওখানে কনসুলেট অফিসে আমাকে পাঠানো হলো। পাঠানোর পরে আমার সব ডকুমেন্ট শো করছি। শো করার পরে আমার ডকুমেন্ট যে ইনভিটেশন ছিল তাদেরও এয়ারপোর্টে ওখানে জমা ছিল। তো সবকিছু মিলিয়ে দেখছে, সবকিছু অথেন্টিক এবং অরিজিনাল ছিল। তো তারা ওই মুহূর্তে বললো যে আপনার নিয়ে আসতে হবে, ওটাকে কি বলে, মেডিকেল ইন্স্যুরেন্স। আপনার মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে, আপনি মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে আসেন।
তো আমি বললাম মেডিকেল ইন্স্যুরেন্স কোথায় পাবো? বললো যে পাশেই একটা অফিস আছে, ইন্স্যুরেন্সের অফিস, ওখান থেকে আপনি 30 দিনের একটা ইন্স্যুরেন্স করে নিয়ে আসেন। পরে আমি ইন্স্যুরেন্স অফিসে গেলাম, কিন্তু আমার কাছে ডলার, তারা ডলার নিয়ে ইন্স্যুরেন্স করবে না। তারা কি বলতেছে, বেলারুশের রুবেল লাগবে। তো আমার কাছে রুবেল ছিল না। তখন আমি পুলিশকে বললাম, এরা অসাধারণ ভালো, অসাধারণ হেল্পফুল। পুলিশকে বলার পরে পুলিশ হাতে করে আমাকে তার নিজ দায়িত্বে এয়ারপোর্টের বাইরে গিয়ে, বস আমার জন্য প্রায় 1 ঘন্টা আগেই অপেক্ষা করতেছিল আমাকে রিসিভ করার জন্য। আমাকে পেয়ে উনি খুবই প্রথমেই হাত মিলাইলো এবং আমাকে 65 রুবেল দিল, যে তুমি এটা দিয়ে মেডিকেল ইন্স্যুরেন্স করে ভিসাটা তাড়াতাড়ি, ভিসার কাজ শেষ করে তুমি তাড়াতাড়ি আসো, আমি অপেক্ষা করতেছি। তো বাইরে আসলাম। বাইরে আসার পরে এরপরে আমি সেই 65 রুবেল নিয়ে আমি গেলাম, ইন্স্যুরেন্স করলাম, ইমিগ্রেশনে জমা দিলাম, সবকিছু ঠিকঠাক করে কিছুক্ষণ পরে মানে আমাকে অনেকক্ষণ যাবত আমার ডকুমেন্ট যাচাই বাছাই করতেছে, ভাবতেছে ওনারা ভিসা দিবে কি দিবে না। আপনারা কিছু আমাকে জিজ্ঞেস করলো যে আপনি এখানে কত টাকা বেতন পান, কি কি করেন, সবকিছু অনেক প্রশ্ন করছে। আমি সবকিছু সুন্দরভাবে স্মুথলি অ্যান্সার করছি, কিন্তু শেষমেশ একটা পুলিশকে ডাক দিল। ডাক দিয়ে আমার পাসপোর্টটা এবং আমার যাবতীয় ডকুমেন্টটা এগুলো দিয়ে আমাকে একটা অন্য একটা রুমে নিয়ে গেল। সেখানেও পরিবেশটা ভালো ছিল, খাবার দাবার কোনো কিছু অভাব ছিল না, সেটা পরে বলছি। তো পরে কি হলো, তারপরে পুলিশকে জিজ্ঞেস করলাম আমার কি ভিসা হয়নি? কয় না, আপনাকে ভিসা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ আপনার যে সার্টিফিকেট গুলো, এগুলো কনসুলেট অফিসারের মনে হয়নি যে এগুলো অথেন্টিক এবং অরিজিনাল। এখন মনে কার না কষ্ট জাগে, এত বছর এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করছি, তারা বলে আমার ভিসা নাকি ঠিক নেই। তারা বলে আমার নাকি সার্টিফিকেট গুলো অরিজিনাল কিনা, তারা এটা শিওর হতে পারতেছে না। এর কারণ কি? এর কারণ ছিল এটা দুবাই থেকে অ্যাপোস্টাল হয়ে আসার কথা ছিল বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্স এবং বেলারুশের এম্বাসি থেকে, কিন্তু এটা আমার ভাইয়াও জানতো না এবং আমার বসেও জানতো না, যার কারণে আমাকে আবার এখান থেকে রিটার্ন চলে যেতে হলো। তো যাই হোক, আবার খুব কষ্ট পাইলাম না এবার। জানি আমার ভাইয়া আছে, ওনার উপর আমার সম্পূর্ণ ভরসা, আস্থা। অসম্ভব ভালো একটা অনেস্ট একটা মানুষ, ওনার মতো মানুষ আছে বিধেই আজকে আমাদের বাংলাদেশি অনেক মানুষই প্রবাসে এসে ভালো কিছু করতে পারতেছে। আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ। আমার ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তি ওনাকে অনেক বেশি ভালোবাসেন, ওনাকে অনেক বেশি সম্মান করেন, অনেক বেশি শ্রদ্ধা করেন। যাই হোক, শেষমেশ কি হলো, আমার বাংলাদেশে আসার পরে ভাইকে বললাম এই ঘটনা। ভাইয়া আবার সেম ঘটনা মানে বললো তুমি টেনশন করো না, অনেক ঠিক হয়ে যাবে। পরে ওই মুহূর্তে বসের সাথে আমার ভালো কমিউনিকেশন হচ্ছিল। বসে আমাকে বলল যে তোমরা টেনশন করো না, তোমাদেরকে আমি দ্রুত নিয়ে আসার ব্যবস্থা করতেছি। এরপরে কি হলো, বেলারুশ সরকার স্পেশাল একটা পারমিট দেয়। বসে বললো আমরা কোনো রিস্কে যাব না, এবার সরকারিভাবে আরো স্ট্রংলি তোমাদেরকে স্পেশাল পারমিট বের করব, যাতে আর কোনো এইরকম অ্যাপোস্টাইল এগুলো নিয়ে কোনো প্রশ্ন না হয়। পরে আমাদেরকে স্পেশাল পারমিটের জন্য করলো, কিন্তু তাতে অত দিনে 3 মাস পার হয়ে গেল, কিন্তু কোনো রেজাল্ট আসতেছিল না। তো তারপর ভাইয়া বসকে চাপ দিতেছিল বারবার যে স্পেশাল পারমিট দরকার নাই। ওই মুহূর্তে আবার বেলারুশ সরকার নতুন নিয়ম করে দিছে যে অ্যাপোস্টাইল এক্সেপ্ট হয়, বাংলাদেশ থেকে যদি অ্যাপোস্টাইল করে পাঠানো হয় ডকুমেন্ট, তাহলে এখানে এক্সেপ্ট হবে। তো ভাইয়া সবার কাছ থেকে যাচাই বাছাই করে মোটামুটি কনফার্ম হয়ে নিল অ্যাপোস্টাইল এক্সেপ্ট হচ্ছে। ভাইয়া বাংলাদেশে থেকে আমার ডকুমেন্টগুলো খুব সুন্দরভাবে অনেক টাকা পয়সা খরচ করে উনি অ্যাপোস্টাইল করে তারপরে ফাইলগুলা পাঠাইলো। বসে আবার এখান থেকে ইনভাইটেশন দিল অ্যাপোস্টাইল নিয়ে। এবারও আমরা 3 জন আসলাম, আলহামদুলিল্লাহ এবার আর কোনো সমস্যা হয়নি, খুব সুন্দরভাবে বেলারুশে আসছি। বেলারুশে অসাধারণ সুন্দর একটা দেশ। সব থেকে বড় বিষয় হলো এখানে মানুষগুলো অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি অসাধারণ। যারা বেলারুশে আছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন বেলারুশের মানুষ কতটা ভালো এবং কতটা নরম এবং কতটা সৎ। এখানের জীবনযাত্রার মান অনেক বেশি উন্নত, এখানের সবকিছুই অনেক বেশি আধুনিক।
এবং খুব কম ব্যয়বহুলের একটা দেশ, যেখানে আপনি অল্প টাকা খরচ করে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। তো এই হলো আমার বিষয়। তৃতীয়বারের মতো যখন আমরা আসলাম, খুব হয়তো বা আমার বসকে দেখেছেন, সে আমাকে রিসিভ করতে পেরে অনেক বেশি আনন্দিত, আমিও অনেক বেশি হ্যাপি। আফটার অল আমার কাজে, আমার প্রজেক্টে সব বস 2 দিন পরেই আমাকে জয়েন করিয়ে দিল। তার ভিডিও হয়তো বা আমি করিনি এখনো, হয়তো বা আপনারা দেখবেন। আর সবকিছু ঠিকঠাক আছে, আমি খুব ভালো আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, পরবর্তীতে দেখা হবে কোনো না কোনো বিষয় নিয়ে। আমি কোন প্রজেক্টে আমি কাজ করতেছি সেটা নিয়েও জানাবো একদিন। তো ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়া জুয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো উনি অনেক বেশি সৎ মানুষ, আমি ওনার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আর ওনার মতো সৎ মানুষের প্রতি আমার সবসময় শ্রদ্ধা ভালোবাসা ছিল বা থাকবে। তো এই হলো আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।